আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা টাইম টেলিভিশনে আর আজকের ফেস টু ফেস অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে এরই মধ্যে দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের সেক্রেটারি, ইকোনমিক সেক্রেটারি টু দি সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক, এবং তার বিরুদ্ধে আপনারা জানেন যে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বিভিন্ন রকম অনিয়ম, দুর্নীতি এবং বেশ কিছু অভিযোগ ছিল, এবং এটির পাল্টাপাল্টি অবস্থান ছিল, অনড় অবস্থান ছিল। কিন্তু তার সব ছাপিয়ে কিন্তু উনি আজ এইসব অভিযোগ মাথায় নিয়েই মূলত পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিকী। আমরা এই সমস্ত বিষয়ে আসলে আজকের কি ঘটনা ঘটেছে সেটি জানতে আমরা সংযুক্ত করতে চাই এই আয়োজনে। যুক্তরাজ্যের লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত আছেন শেখ মহিতুর রহমান বাবলু, তিনি TV19-এর সম্পাদক, এবং আছেন কমিউনিটি লিডার মিস্টার আব্দুস সালাম। আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আমরা শুরুতেই যেতে চাই TV19-এর এডিটর মহিতুর রহমান বাবলু, আপনার কাছে, যে আপনি কি জানাবেন যে আজ এই যে গত 2 সপ্তাহের যে টানা অভিযোগ এবং তার পক্ষে অবস্থান, বিপক্ষে অবস্থান সব কিছু নিয়ে আজ যেই পদত্যাগের ঘটনাটি ঘটলো টিউলিপ সিদ্দিকীর, এটির যদি আজকে আপনারা তো খুব কাছ থেকে আজকের পুরো ঘটনাবলী দেখেছেন, যদি আমাদের বিস্তারিত বলেন। থ্যাংক ইউ আমাকে সংযুক্ত করবার জন্য। ইনফ্যাক্ট আমরা আজকে সকাল থেকে এরকম একটা গুঞ্জন শুনছিলাম যে টিউলিপ সিদ্দিকী মানে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন, যদিও আমাদের ব্রিটেন যে প্রধানমন্ত্রী উনি এটাতে খুব বেশি সম্মত এটা মনে হয়নি এখন পর্যন্ত। কিন্তু যেহেতু মিডিয়া একবার তাকে ধরে ফেলেছে এবং বিভিন্ন জায়গায় তার অসত্য এবং চালাকির প্রমাণ তারা একটার পর একটা আনা শুরু করেছে, তো এখন এই মুহূর্তে উনি যদি পদত্যাগ না করতেন তাহলে পরে ব্রিটিশ নিয়ম অনুসারে ওনাকে কিন্তু পদত্যাগ করতে মানে বহিষ্কার করা হতো। তো আসলে ব্যাপারটা হলো কি যে ইউরোপ আমেরিকাতে বা উন্নত বিশ্বে যেটা হয়, এই ধরনের ক্লেমকারী যখনই একবার মিডিয়ার চোখে ধরা পড়ে তখন মিডিয়া তো এটার পিছু ছাড়ে না কখনো, এবং মিডিয়ার হাতে যথেষ্ট পরিমাণে এভিডেন্স না থাকলে মিডিয়া কখনোই এই জায়গাগুলোতে হাত দেয় না। আর মিডিয়া কখনোই মানে ইচ এন্ড এভরি এভিডেন্স একবারে শো করে না, একটার পর একটা দিতে থাকে। তো সুতরাং ব্রিটেনে এবং সব জায়গাতেই আগে পরে আমরা যেটা দেখেছি যে এই ধরনের ঘটনা শুরুর সাথে সাথেই কিন্তু সবাই পদত্যাগ করে। কিন্তু আমি খুব আশ্চর্য হলাম টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে। আমি তাকে খুব কাছ থেকে চিনি, তার সাথে অনেক 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 প্রোগ্রাম করেছি, এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার সাথে অনেক সময় অনেক কথা হয়েছে। যদিও বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বললে উনি সব সময় এড়িয়ে যান। তো উনি বলেন যে আমি তো আর বাংলাদেশি না, তাছাড়া আমি বর্ন অ্যান্ড বট অফ ব্রিটেনে, বাংলাদেশ সম্পর্কে আমার ধারণাও একদম কম। সো এই ব্যাপারে আমার কোনো মানে ওনার কোনো মতামত নেই। আমরা যদি সুনির্দিষ্ট যাই বাবলু ভাই, যে আসলে ঠিক কি অভিযোগ গত 2 সপ্তাহ জুড়েই মূলত ডাউনিং স্ট্রিট এবং এই জায়গাগুলোতে হাউস অফ কমন্সে তার বিরুদ্ধে উঠছিল, যদি আপনি খুব স্ট্রিক্টলি বলেন। মূল অভিযোগটা যেটা, সেটা ওনার যে বাড়িটা রয়েছে, হ্যাঁ, যে বাড়িটা উনি গিফট পেয়েছে বলেছে, কিন্তু আসলে উনি গিফট পেয়েছে এটা বলে তো পাওয়ার সুযোগ নেই। এই তো একটু আগে আপনাকে আমি যে কথা বললাম যে এদেশের সাংবাদিকরা তো একবারে সব প্রকাশ করে না। দেখেন, ভূমি রেজিস্ট্রি হস্তান্তর ফর্মে ওনার স্বাক্ষর রয়েছে, কিন্তু তারপরে উনি বলছেন এটা সে গিফট পেয়েছে, এবং উনি কোনো সময় বলতেছেন যে অনেক কিছু সে জানেন না। এখন জানেন না, আপনি না জেনে কি একটা ভূমি রেজিস্ট্রেশন হস্তান্তর ফর্মে স্বাক্ষর করবেন? এটা কোনো যুক্তিসঙ্গত কথা? মূলত কিন্তু আলোচনাটা ওই জায়গা থেকে শুরু হয়েছে। এরপরে এটা যেটা হবে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তার বিরুদ্ধে যে এলিগেশন আছে এবং অন্য আরো প্রপার্টি আছে তার, সেটা নিয়ে যে সমস্ত এলিগেশন আছে, উনি জানে যে এখন একটার পর একটা এগুলো আসতে থাকবে, এজন্য একটু বিলম্বে হলেও উনি পদত্যাগ করেছে। কিন্তু এই সমস্ত দেশের নিয়ম অনুসারে, বিশেষ করে ব্রিটেনের নিয়ম অনুসারে, এই ধরনের এলিগেশন যখনই আসা শুরু হয় তখনই পদত্যাগ করে। আমরা আজকে সকাল থেকে শুনছিলাম যে উনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সারাদিন ছুটে বেরিয়েছি, ডাউনিং স্ট্রিটে গিয়েছি, ওনার বাসায় গিয়েছি, উনি যেখানে যেখানে মানে ওনাকে পাওয়া যেতে পারে। আমরা সাংবাদিকরা আজকে দল বেঁধে কিন্তু চারিদিকে ছোটাছুটি করেছে যে ওনার কাছ থেকে সরাসরি কিছু শোনা যায় কিনা। তো উনি কারোর সাথেই কথা বলেননি।
আসলে এবং আপনি আপনারা তো ঠিক কখন কখন জানতে পারলেন উনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ প্রক্রিয়াটি ঠিক কেমন ছিলেন? উনি কি সশরীরে এসেছিলেন নাকি চিঠির মাধ্যমে দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে হাউস অফ কমন্স বা ডাউনিং স্ট্রিট সেটিকে কিভাবে অ্যাকসেপ্ট করেছে, এটা যদি জানাতেন। উনি উনি সরাসরি আসেননি। আমরা যতটুকু জানি, আমরা ডাউনিং স্ট্রিটও গিয়েছিলাম এবং তারা আমাদেরকে এই মুহূর্তে ইনফরমেশনটা আপডেট করেনি। তারা বলেছে যে অফিসিয়ালি তারা সবার জন্য মানে ইনফরমেশনটা আপডেট করব। তা আমি যতটুকু জানি যে উনি সরাসরি আসেননি, উনি চিঠিটা পাঠিয়ে দিয়েছেন এবং ওনার সাথে সাথে ওনার যে টিউটার অ্যাকাউন্ট আছে সেখানে উনি ডিক্লেয়ার করেছেন যে আমি পদত্যাগ করলাম। তবে উনি মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করলেও উনি এখনো পর্যন্ত এমপি রয়ে গেছেন এবং ওনার খালার নামের আগে এখনো পর্যন্ত কিন্তু সাবেক প্রধানমন্ত্রী লিখছেন তিনি। না সরি, হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী লিখেছেন। আজকে উনি দেখলাম একটা 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 যে সিগনেচার করেছে সেখানে ওনার খালা শেখ হাসিনার নামের আগে উনি সাবেক প্রধানমন্ত্রী লিখেছেন। আচ্ছা, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমরা যেতে চাই যে আব্দুল সালামের কাছে এবার যাব। আব্দুল সালাম, আপনি তো এই কমিউনিটিতে আছেন 4 দশকেরও বেশি সময় ধরে। আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিজের সাথে জড়িত বাঙালি কমিউনিটির সাথে। তো এই ঘটনাটি আসলে গত 2 সপ্তাহ ধরে কেমন ছিল এবং আজকের পরে বাঙালি কমিউনিটি ঠিক মানে ঠিক কি বোধ করছে এই পদত্যাগের ঘটনায়? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা আমাকে সংযুক্ত করার জন্য। আর আসলে অলরেডি এখানে মতিউর ভাই বলে গেছেন অনেক কিছু। আমি বলবো আসলে লাস্ট কয়েক সপ্তাহ ধরেই আমরা শুনতেছি যে এই জল্পনা কল্পনা, বিকজ এই জিনিসটা কিন্তু আমার মনে হয় যতটুকু আমি আজ করতে পেরেছি বা আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যতটুকু ফিল করতেছি যে আমাদের বাংলাদেশের পরিস্থিতি যে যেভাবে লাস্ট 4-5 মাস 5-6 মাস আগে যেভাবে পরিস্থিতিটা গুলাতে হয়েছিল সেই পর থেকেই এই কিছুটা হলেও টাচ আছে। আর গুনার সম্বন্ধে যে জিনিসটা এলিগেশনটা আসার পরে অবশ্যই কমিউনিটি অবশ্যই আমরা শুনতেছি, বাট আমাদের কাছে খুব খারাপ লাগতেছে। বিকজ আপনি জানেন আমরা এখানে এই প্রবাসে আছি, আমরা একটা সিভিলাইজ দেশে আছি, তারপরেও অনেক কিছুই ঘটে যায় এখানে। অনেক শুধু বাঙালি 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 বংশোদ্ভূত যে এমপি আছেন বা সংসদে যারা আছেন তারা না, তারপরেও অনেকেই অনেক কিছুতে জড়িত থাকে এবং সাথে সাথে রিজাইন করে। কিন্তু আমি আসলে দুপুরবেলা যেহেতু কাজে ছিলাম, কাজ থেকে আসার পরে যখন টিভিটা অন করলাম তখন দেখার পরে আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে। আফটার অল শি ইজ বাংলাদেশি অরিজিন, ব্রিটিশ। আমরা প্রাউড ফিল করতাম আমাদের 4 জন এমপি এখানে আছে বাঙালি এবং শি ইজ ভেরি ইয়ং ট্যালেন্টেড। বাট আমি কিন্তু আসলে যেহেতু পলিটিক্যাল হয়ে আমি যাব না, বাট যে জিনিসগুলো হয়েছে, যে এলিগেশনগুলো আসছে, আমার মনে হয় এটা কমিউনিটি আমাদের জন্য খুবই খারাপ। আমি মনে করি আমাদের ইয়ং জেনারেশন, যে আগামী যে আমাদের যে ছেলেমেয়েরা আছে ভবিষ্যতে যারা ভালো একটা জব করে বা ভালো কোনো কিছু করতে পারবে, তাদের জন্য হয়তো কিছুটা হলে এফেক্ট হতে পারে। কিন্তু আমরা আসলে অনেক কিছু দেখি না, কারণ আমরা এই প্রবাসে আমরা জানেন, আপনি বিদেশে আছেন বা আপনি নিজেও এখানে এই দেশে এসেছিলেন অনেকবার, আপনি বুঝতে পারেন, আপনি বিভিন্ন দেশে গেছেন যে মানুষ অনেক কষ্ট করে কিন্তু মানুষের লাইফ মেনটেন করে চলে। এবং আমরা যারাই প্রবাসে থাকি না কেন, আমরা আমাদের জীবিকার তাড়নায় আমরা থাকি বা আমরা চাই আমরা একটা সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করবো, আমাদের ছেলেমেয়েরাও যাতে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে তারা এখন অনেক ভালো ভালো ইউনিভার্সিটি এবং ভালো অনেক ইয়েতে চাকরি করে। আমার মনে হয় এটা আসলে কমিউনিটিতে অবশ্যই এটা জল্পনা কল্পনা। এবং আজকের মনে হয় ওয়ান অফ দ্য হটেস্ট নিউজ আমাদের বাঙালি কমিউনিটির জন্য। আমি মনে করি আমাদের কমিউনিটিতে এটা এই জিনিসটা বেস্ট এফেক্ট হবে। বাট অ্যাজ ফার অ্যাজ আই নো আমরা এই অবস্থাতে আছি, দেখা যাক কি হয়। আব্দুল সালাম, আমি একটু বলবো যে আপনি যেটা বলছিলেন যে আপনাদের 4 জন এমপি ছিল, বিষয়টা আপনাদের জন্য অনেকটা প্রাইডের ছিল। তো আজ সেটি একটি গর্ব করেই বাংলাদেশিদের আমাদের সেখানে আছে এটি বলতেন। কিন্তু এতদিন কিন্তু ঠিক এই ধরনের যেই দুর্নীতির এলিগেশনস এবং ব্রিটিশ সব গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমে এইভাবে ফলাও করে খবর আসাতে আপনারা ঠিক কতটা বিব্রত বোধ করেছিলেন এবং আজকের এই ঘটনায় আপনাদের সামনে অন্যান্য যে ইসের সামনে আপনারা ঠিক কতটা মানে যেই প্রাউডের যে জায়গাটা ছিল সেই জায়গাটা কি হোঁচট খেলো কিনা? অবশ্যই এটা তো স্বাভাবিক এফেক্ট করবে, কারণ আপনি যাদেরকে নিয়ে আপনি প্রাউড ফিল করবেন। আর আমাদের কমিউনিটি সবাই কিন্তু আসলে সবাই এক বাক্যে বলে যে আমাদের 4 জন এমপি আছে পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে।
আমরা সবাই প্রাউড, কিন্তু আমরা এখানে একটা জিনিস হয়েছে কি, অনেক এলিগেশন কিন্তু অন্যান্য দেশের কিন্তু এমপিদেরকে নিয়ে আসছিল, কিন্তু আমরা কোনোদিন ভাবি নাই যে আমাদের বাঙালি বা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত বা আমাদের বাংলাদেশি যে আমাদের যে মানে আমরা যারা বাংলাদেশি, আমরা বাংলাদেশি যে সম্পর্কের মানুষ বা সম্পর্কে যারাই থাকেন না কেন পার্লামেন্টে যাবে, তারা এই ধরনের পরিস্থিতিতে পড়বে, এটা আসলে কল্পনা করার বাইরে ছিল। এবং আমরা লাস্ট কয়েক সপ্তাহ ধরে এগুলো শুনতেছিলাম, বাট অনেকদিন আগ থেকেই ওনাকে নিয়ে বেশ কথাবার্তা হয়েছিল যে এইটা এইরকম করছেন, ওটা হয়েছে। এখন যেহেতু বাবু ভাই একটু আগেও বলে গেছেন যে অনেক কিছু আরো আসতে পারে, আর এখানে জানেন কোনো কিছু যদি ধরা হয়, তাহলে কোনো কিছু যদি মানে ওরা অনুভব করতে পারে, তাহলে কিন্তু এইটা নিয়ে আবার টানা হেঁচড়া করে। এবং পারিবারিকভাবে দেয়ার আর ভেরি কি বলবো আমি, স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। মানে আপনি জানেন ওনার খালা একজন সাবেক প্রাইম মিনিস্টার, লং টাইম ধরে উনি দেশের সাথে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, বাংলাদেশকে মানে উনি ওনার হাতে চালাইছেন। ওনার নানাও ছিল একজন ওয়ান অফ দ্য ট্যালেন্টেড পলিটিশিয়ান। তো আমি যেটাই বলবো যে আমি এই যে মানে আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি এটাই বলবো যে আমাদের কমিউনিটিতে আমরা এফেক্ট হয়েছে, এবং এটা অলরেডি শুরু হয়ে গেছে। এবং আমরা হয়তো ব্রিটিশ যারাই আছে তাদের সামনে হয়তো আমাদের অনেক কথাবার্তা হয়তো ফেস করতে হয়, কারণ আমরা এই ইউকেতে আমরা অনেক বিভিন্ন কমিউনিটির সাথে এবং বিভিন্ন মানুষের সাথে আমাদের চলাফেরা, স্পেশালি আমাদের নেইবারহুড কান্ট্রি যারা আছে তাদের সাথে তো অবশ্যই তারা অনেক কিছু আমাদেরকে ব্যঙ্গ করে বলতে পারে। তো এটা আমি মনে করি আমাদের জন্য এবং আমাদের ইয়ং জেনারেশনের জন্য একটা নেতিবাচক উদাহরণ। এবার আমরা যেতে চাই যে সাংবাদিক বাবলু ভাইয়ের কাছে। বাবলু ভাই, আপনি যতদূর আপনি আমার সাথে কথোপকথন হচ্ছিল যে আমরা জানি যে সর্বশেষ যে এলিগেশনটা কেবলই আসা শুরু করলো যে শায়ান এফ রহমানের একটি ঘটনা, সালমান এফ রহমানের ছেলে, তার গিফটের বাড়ি কেনার বিষয়টি আসছে, ব্যারিস্টার আরমানের একটি বিষয় আছে। তো আমরা যদি যাই যে আপনি তো খুব আপনি নিজের চোখেও আপনি দেখেছিলেন যে সালমান এফ রহমানের সাথে তার একটি ঘনিষ্ঠতা, যদিও আপনাদের বলছিলেন যে তিনি বাংলাদেশকে খুব একটা মাথায় রাখেন না। একদিকে বলছেন বাংলাদেশকে খুব একটা মাথায় রাখেন না, আবার সালমান এফ রহমানের সাথে তার ঘনিষ্ঠতা আপনি খুব কাছ থেকে দেখেছেন। যদি আপনি ওই বিষয়টি একটু আমাদের কাছে উল্লেখ করেন। ব্যাপারটা হলো কি, উনি খুব ভালো করেই জানতেন যে আমি সাংবাদিকতা করি এবং আমি কোনো দল কানা সাংবাদিক নই। আর আমার একটা নীতি হচ্ছে কি, যে আমি বিশেষ করে দেশের বাইরে প্রাউড করা যায় এমন প্রত্যেকটা জিনিসকে সমর্থন করি, সে কোন দলের কোন মতের, ইট ইজ নট মাই লুক আউট এট অল। এই যে দেখুন, যে দেশের বাইরে আমরা বিএনপি করি, আমরা জামাত করি, তারপরে আওয়ামী লীগ করি, এরা মূলত দেশের জন্য বা আমাদের জন্য কিছুই করতে পারে না, কোনো সার্ভ করতে পারে না, এরা কিন্তু ক্ষতি করে। আর যারা সংসদে যায়, যারা এদেশের এমপি হয়, যারা এদেশের কাউন্সিলর হয়, এরা কিন্তু এই কমিউনিটিকে সার্ভ করতে পারে। সুতরাং এরা আমাদের অ্যাসেট। হ্যাঁ, তো যে কারণে আমি অন্ধের মতন সবসময় এদেরকে সমর্থন করি। তারপরেও যখন দেখা হয় মাঝে মধ্যে তো বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু প্রশ্ন করতে হয়, উনি কিন্তু সবসময় এড়িয়ে যান। এই জন্য উনি বোঝেন যে আমি সাংবাদিক, আমার কাছে হয়তো রেকর্ডার আছে, আমি সাংবাদিক, আমি হয়তো যে কোনো কথা যে কোনো জায়গায় কোট করে বসতে পারি। এটা উনি বুঝতে পারেন বলেই বা এটা অনুভব করেন বলেই আমাদের যে 4 জন এমপি আছে সবার সাথেই, বা এখানকার যে মেয়র লুৎফর ভাই আছে তার সাথে গতকালকেও একটা মিটিং ছিল আমার। তো এরা সবাই কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বললে সবসময় এড়িয়ে যায়। কিন্তু আপনি দেখেন কিং ক্রসের যে ফ্ল্যাটের ব্যাপারটা, সালমান এফ রহমানের যে ব্যাপারটা, এগুলো তো সামনে আসছে। এবং আপনি জানেন যে দেশের পুলিশ এবং সাংবাদিক যখন একটা এলিগেশন সামনে নিয়ে আসছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে এন্ড অফ দি জার্নি যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে এভিডেন্স তাদের কাছে আছে বলেই তারা শুরু করেছে। সুতরাং যেটা হয়, আমি আগেও বলেছি, যেটা হয় যে এদেশের মানুষ যারা, তারা শুরুতেই কিন্তু পদত্যাগ। আমার প্রশ্নটি ছিল যে আপনি সালমান এফ রহমানের কিং ক্রস ফ্লট যেটা আপনি বলছিলেন যে রেঞ্জ রোভার গাড়িতে তার সাথে আপনি খুব কাছ থেকে একটি ঘটনা প্রত্যক্ষ করেছিলেন, আমি যদি এই দর্শকদের সেই ঘটনাটির একটু বিবরণ জানতে চাইতাম। না, কিং ক্রসের বাসার ব্যাপারটা যেটা হয়েছে যে এই ব্যাপারটা নিয়ে অনেকদিন আগে থেকেই কিন্তু এখানে কমিউনিটিতে কথা চলছে। হ্যাঁ, তো এই ব্যাপার নিয়ে একদিন আমিও তাকে একটা প্রশ্ন করেছিলাম, কিন্তু উনি ব্যাপারটাকে কমপ্লিটলি এড়িয়ে যায়।
কিন্তু পরবর্তীতে এখন যেটা দেখা যাচ্ছে যে ভূমি রেজিস্ট্রি হস্তান্তর ফর্মে ওনার স্বাক্ষর রয়েছে, অথচ উনি এড়িয়ে যাচ্ছেন। উনি ব্যাপারটাকে এই এখন ইংলিশ যে মিডিয়া আছে তাদের সামনে কিন্তু অস্বীকার করেছেন যে না, এ সম্পর্কে উনি কিছুই জানেন না। তো আপনি যদি কিছুই না জানেন তাহলে ভূমি রেজিস্ট্রি অফিসে হস্তান্তর ফর্মে আপনার সিগনেচার গেল কিভাবে? আপনি বলেন যে ফেক সিগনেচার। শায়ান এফ রহমানের গিফটের বাড়িটা সম্বন্ধে যদি আমাদের একটু বলেন। সালমান এফ রহমানের গিফটের বাড়ি সম্পর্কে উনি তো মানে গিফট বলেছেন, কিন্তু পরবর্তীতে গিফট এটা যে গিফট সেটা তো উনি প্রমাণ করতে পারেননি কোনোভাবেই। এবং যদি প্রমাণ করার চেষ্টা করেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সালমান এফ রহমানের মতো লোক একটা জিনিস, এত বড় একটা দামি বাড়ি যদি তাকে গিফট করে থাকে, বিনিময়ে তো সালমান এফ রহমানও তার কাছ থেকে অথবা তার খেলার কাছ থেকে অথবা আওয়ামী লীগের কাছ থেকে কিছু পেয়েছে। এই ব্যাপারটা তো সামনে যখনই এসছে তখনই কিন্তু ব্যাপারটা নিয়ে উনি চুপ করে গেছেন। একই সাথে আমরা জানি যে তার খালা, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ এবং দেশ ছাড়তে উনি বাধ্য হয়েছেন। ঠিক আবার একই ঘটনায় তারই যে বোনের মেয়ের এই ঘটনা, আসলে বিষয়টি টোটাল যে কমিউনিটিটা, আপনি তো টোটাল কমিউনিটির বিভিন্ন দল মতের বিভিন্ন ফিডব্যাক আপনি নিয়েছেন, তো তারা এই ঘটনাটাকে কিভাবে মূল্যায়ন করছে? ব্যাপারটা হলো কি যে আমরা কিছু দলকানা লোক আছে, তারা টিউলিপ সিদ্দিকীর এই ঘটনাকে কেন্দ্র করে খুশি হয়েছে, কিন্তু আপামর ইনফ্যাক্ট আপামর যে জনসাধারণ না, তারা কিন্তু কেউ খুশি হতে পারেনি। এই জন্য যে প্রথমত যে আমাদের হেডটা নিচু হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। এখানে যারা ইংলিশ আছে তারা তো টিটকেরি মারবে না, তারা বলবে যে এরকম একটা ঘটনা দেখলাম, বা হয়তো নিউজটা একটু দেখাবে, তুই কি এটা দেখেছিস? এটাই তো একটা মেসেজ, তাই না? তো এতে কি হলো যে আমাদের দেশের বাংলাদেশের বংশোদ্ভূত একজন মন্ত্রী, সে কি মানে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার জন্যই তাকে এই পোস্টে দেওয়া হয়েছে, অথচ যে অন্যায়ের বিরুদ্ধে কাজ করবার জন্য তাকে পোস্টিং দেওয়া হয়েছে, ঠিক সেই অন্যায় করেই সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং সে ওই দেশের লোক, যে দেশের মানুষ আমি। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে বলেন? এটা আমাদের জন্য বড় একটা লজ্জার বিষয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আমাদের একজন, যদিও টিউলিপ সিদ্দিকী এবং রুশনার আলী, এদের দুইজনদেরকে দিয়ে বাংলাদেশি কমিউনিটি অথবা বাংলাদেশের খুব বেশি উপকার কিন্তু হয় না। তারা কিন্তু এই দুটো জিনিস নিয়ে কখনো তাদের ভয়েস রেইজ করে না, যেমনটা রেইজ করে আফসানা এবং আপনার রূপা হক। তারপরেও এট দি এন্ড অফ দি ডে তারা তো বাংলাদেশি, তারা তো আমাদের অহংকার, তারা তো আমাদের গর্ব। সুতরাং কিছু না করলেও অন্তত অ্যাটলিস্ট আমাদের বিপক্ষে অবস্থান নেবে না, এ ব্যাপারটা তো আমরা নিশ্চিত। সুতরাং সেই জায়গাটাতে যে আমরা হারালাম বা হারাতে বসেছি, এর জন্য কমিউনিটি যে দুঃখ প্রকাশ করছে বা কমিউনিটি যে অনেকটা ঝিমিয়ে পড়েছে, এটা তো বলারই অবকাশ রাখে না। আচ্ছা, আমি যদি যেতে চাই যে দুইটা ঘটনাটা কি একসাথে যোগসূত্র কিনা? ওপাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্তর দুর্নীতি, অনিয়ম বা অনেক কিছু যখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে, ঠিক একই সময় ব্রিটেনের মতো জায়গাতেও কিন্তু একইভাবে টিউলিপের ঘটনাটি আসলো। ফলে এটি একটি পারিবারিক দুর্নীতির যেই চিত্রটা বাংলাদেশের বিশ্ব মিডিয়াতে উপস্থাপিত হচ্ছে, বেসিক্যালি আপনি ইউকের পার্সপেক্টিভে যদি আমাদের একটু ঘটনাটা ডিসক্রাইব করেন, যে দুইটা ঘটনার যোগসূত্রকে বিভিন্ন ইন্টারন্যাশনাল গণমাধ্যম, যারা যুক্তরাজ্যে যারা বসবাসরত সাংবাদিক, তারা কিভাবে বিষয়টাকে পোর্ট্রে করছে? ব্যাপারটা হলো কি যে টিউলিপের ব্যাপারটা তখনই এদেশের গণমাধ্যম স্ট্রংলি দেখা শুরু করে যখন দুদক এ ব্যাপারে মুখ খোলে। যখন দুদক মুখ খোলে তখন বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে এদেশের আপনি তো জানেন, আপনি নিজে একজন সাংবাদিক, আমরা তো সংবাদের পিছনের সংবাদ খুঁজে বেড়াই, যে সংবাদের আসলে পিছনে কি রয়েছে, মূল জিনিস তো রয়েছে পিছনে। হ্যাঁ, তো দুদকে যখনই ব্যাপারটা সার্কুলার হয়, ঠিক তখনই এদেশের গণমাধ্যম কিন্তু নড়ে চড়ে বসে এবং তারা আস্তে আস্তে এইগুলোকে ইনভেস্টিগেশন করে সামনে নিয়ে আসতে পারে এবং তারা ম্যাসিভ আকারে এই জিনিসটাকে আরো বড় আকারে নিয়ে আসতো। এই যে ডক্টর ইউনূস গত পরশুদিন না কবে যেন এক দুই দিন আগে উনি যখন মুখ খুলেছেন, তখন আমি ওভার কনফার্ম হয়েছি যে টিউলিপ সিদ্দিকের এখন কোনো মাফ নেই। কারণটা হচ্ছে এই ডক্টর ইউনূসের কথার পরিপ্রেক্ষিতে এখন মিডিয়া তাকে খুব শক্তভাবে ধরবে, তখন ব্রিটিশ গভর্নমেন্ট তাকে পদত্যাগ করতে মানে রিজাইন করাতে বাধ্য হবে। তো এই বাধ্য করানোর আগেই সে যে রিজাইন করেছে, এটাই হলো স্বস্তির বিষয়। আমরা যেতে চাই
আমাদের আব্দুল সালাম ভাই, আপনার কাছে, আপনি তো বাংলাদেশি কমিউনিটি নিয়ে বিভিন্নভাবে কাজ করেন। তো আমরা জানি যে বিশেষ করে যুক্তরাজ্যের অলরেডি ইমিগ্রেশন যে সিস্টেম, সেখানে কিন্তু বেশ কিছু কঠোরতা অলরেডি প্রয়োগ চলছে। ঠিক এমন একটা বাস্তবতায় যখন বাংলাদেশের এই ঘটনাটি, যারা সম্ভাব্য ইমিগ্রেশন সিকার্স, তাদের জন্য, তাদের কার্যক্রমে ঠিক কতটা এফেক্ট করবে, বা যুক্তরাজ্যের যারা রাজনৈতিকভাবে আশ্রয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে বিষয়টি কতটা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে? আসলে এটা খুবই ভাববার বিষয়। এটা মানে এখন তো যে অবস্থা শুরু হয়েছে, আপনার যারা স্পেশালি যারা মানে অনেকেই, আমি যতটুকু জানি, আমার যতটুকু টাচ আপ নলেজ থেকে বলছি, আমরা তো অনেক সময় কনভারসেশন হয়, যেহেতু আমি পার্সোনালি আমি খেলাধুলার সাথেই বেশি থাকি, বাট তারপরেও কমিউনিটি ছাড়তে পারি না, যেহেতু রক্তে মাংসে মানুষ, বাংলাদেশের জন্য একটা অবশ্যই বাংলাদেশকে ভালোবাসি। আর এখানে আমাদের অনেক ইয়ং জেনারেশনরা আসতেছে অনেক, যেমন আপনি যদি 5 তারিখের বিষয়টা যদি দেখেন, 5 তারিখের পর থেকে আমি সচরাচর যাই নাই। আমাদের একটা জায়গা আছে, বাঙালি কমিউনিটি জায়গা হচ্ছে ব্রিক লেন, ইস্ট লন্ডন। সেখানে যাওয়ার পরে আমি অনেকে বলতে যে দেখ, এখন কিন্তু একটা মজা হবে, এখন মানুষ অনেকেই পলিটিক্যাল এসএলএম নিবে, এই সেই অনেক ধরনের কথাবার্তা, এবং আপনার অনেক স্টুডেন্টরাও এখানে আসতে চাইতেছে অনেকের বিষয়। যেমন আজকেও আমার একটা ভাগনা লাগে সম্পর্কে, সে আমাকে বলছে যে আমার সবকিছু হয়ে গেছে, এখন মামা কি হবে। এখন যে জিনিসটা আমরা ফেস করতেছি কমিউনিটিতে, এটা কিন্তু আমরা এভাবে আমরা কোনোদিন আমরা ভাবি নাই, বাট হয়তো এটা নিয়ে কনভারসেশন চলছিল, হয়তো ডিসকাশন চলছিল লাস্ট কয়েক মাস, বা এটা আরো বেশি হয়তো অনেক আগ থেকে চলছিল। বাট এখন যেটা হয়েছে, এটা আসলে আমাদের কমিউনিটির জন্য এবং ইমিগ্রেশনের এফেক্ট হতে পারে, এটা আমি কিছুটা হলেও আমরা বলতে পারি। কারণ অনেকে আসতে চাইতেছে, অনেকে আসার জন্য মানে অ্যাপ্লাই করতেছে, কঠোরতা তো হবেই, এটা নিশ্চয়ই। বাট এখন বাকি সবকিছু নির্ভর করতেছে যে আরো কি স্টেটমেন্ট আসে। এবং আপনি এখানে একটা জিনিস মজার বিষয় হচ্ছে, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম লাস্ট ইয়ার, এখানে গত বছরই মনে সম্ভবত লাস্ট ইয়ার ওর ইয়ার এগো, এখানে সালমান এফ রহমান, যেহেতু আপনারা কথা প্রসঙ্গ বলতেছেন, উনি একটা মানে বেন্টলি কার নিয়ে আসলেন। দেখলাম ওনার রেজিস্ট্রেশনে SFR সালমান এফ রহমানের নাম লেখা, বারাদার মানে বাইরে যেখানে প্রোগ্রাম পার্লামেন্টের কাছে প্রোগ্রামটা ছিল সেখানে। তো আমরা কিছু কিছু জিনিস দেখে হতবাক হচ্ছি, এবং আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের জন্য খুবই এফেক্ট হচ্ছে। আপনার আরেকটা জিনিস যদি আপনাকে বলে রাখি, যেমন ভূমিমন্ত্রী, ওনার যে প্রপার্টি এই দেশে আছে মানে হিউজ, তো এগুলা কিন্তু কথাবার্তা হইতেছে এবং ওগুলো লিক হইতেছে। এটা কিন্তু আমাদের কমিউনিটিতে কিন্তু আমরা যারা আমাদের ইয়ং জেনারেশন যারা ভবিষ্যতে এই দেশে প্রপার্টি কিনতে চায় বা কোনো কিছু করতে চায় বা ব্যবসা করতে চায়, আমাদের জন্য কিন্তু সাংঘাতিক এফেক্ট হবে, এবং এফেক্ট আমার মনে হওয়া শুরু হয়ে গেছে। যেহেতু আমরা অলরেডি এই প্রবাসে আমাদের আপনি বলতে পারেন যে বর্তমান যে সরকার আসছে, আমরা মনে করেছিলাম এই সরকার থেকে আমরা একটা ভালো একটা সাহায্য সহযোগিতা পাবো। আমরা শুধু না, আমাদের সারা ইউকের প্রবাসী বা সারা ইউকেতে যারা আছে তারা মানে কমিউনিটিতে যারা আছে, কিন্তু আমরা ওভারঅল কিন্তু কোনো সাপোর্ট পাচ্ছি না। আমাদের বিজনেস ওভারঅল আমরা কিন্তু ডে বাই ডে আমাদের বিজনেস ফল করতেছে, সবকিছু দাম বাড়তেছে। এটা অবশ্য এটা গ্লোবালাইজ সিচুয়েশন বা গ্লোবাল যে প্রবলেম, এটা হতে পারে, কিন্তু এইসব আমাদের স্পেশালি আমাদের বাঙালি কমিউনিটিতে যদি কোনো বড় রকমের যদি কোনো ঘটনা, এটা কিন্তু আমাদের জন্য এবং আমাদের ফিউচার ভবিষ্যৎ জেনারেশনদের জন্য অনেক এফেক্ট হবে। আর আপনি যেটা ইমিগ্রেশনে বলতেছেন, আমি মনে করি এটা আরো কঠোর হবে। এখন অলরেডি ওরা অনেক কিছু কঠোর ভাবে কার্যক্রম চালাইতেছে এবং আরো করবে হয়তো। আমি এই প্রশ্নটাতেই যেতে চাই বাবলু ভাই আপনার কাছে। আপনি তো সাংবাদিকতার পাশাপাশি নিশ্চয়ই আপনাদের যে হোমল্যান্ড সিকিউরিটি আছে সে বিষয়ে আপডেট খবরাখবর রাখেন, তো সেটি ঠিক কতটুকু আমাদের আপকামিং যারা ইমিগ্রেন্ট সিকার আছে বাংলাদেশি, যারা এই পুরো ঘটনা শেখ হাসিনা এবং সর্বশেষ টিলিপে যে ঘটনাটি, এটি কতটা তাদের আবেদন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে পারে, বা কিংবা যারা অ্যাজাইলাম সিকার আছে? ব্যাপারটা হলো যে এখানে অনেকগুলো স্ট্যাটাসের ব্যাপার আছে। তো প্রথমত হলো যে স্টুডেন্ট স্ট্যাটাস। হ্যাঁ, তো স্টুডেন্ট স্ট্যাটাস যারা, তো এটা একটা সম্পূর্ণ এদের পলিসিগত ম্যাটার।
এদেশে প্রচুর পরিমাণে ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টের সংকুলনের জন্য তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট এজেন্সির মাধ্যমেও নিয়ে থাকে। তো এক্ষেত্রে খুব বেশি এফেক্ট করবে আমার কাছে মনে হয় না, কারণ এরা একটার সাথে আবার আরেকটা সব সময় মিলায় না। আর দ্বিতীয়ত হলো আপনার পলিটিক্যাল অ্যাজাইলেম, যেটা পলিটিক্যাল অ্যাজাইলেম বলতে যারা বিএনপির পলিটিক্যাল অ্যাজাইলেম সিকার, তাদের জন্য ফিউচারে কি হবে এ প্রশ্নের জবাব দেওয়ার সময় এখনো হয়নি। কিন্তু পরবর্তীতে বা এখন থেকে বা এই 5ই আগস্টের পর থেকে যারা আওয়ামী লীগের পক্ষে মানে আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে অ্যাজাইল সিক করবে, তাদের জন্য কিন্তু একটা সুযোগ সৃষ্টি হবে আমার যেটা মনে হয়। কারণটা হলো যে ডে বাই ডে আওয়ামী লীগের জন্য বাংলাদেশটা একটা জাহান্নামে পরিণত হচ্ছে। এটা তো এই ব্যাপারে তো মানে আপত্তি থাকার বা প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আপনি দেখেন নট অনলি বড় বড় রুই কাতলা, আওয়ামী লীগের যে ছোটখাটো লিডারও তাদেরকে কোর্টে উঠানোর আগেও রাস্তাঘাটে মার দেওয়া হচ্ছে। আপনার সাংবাদিক একজন সবজি কিনতে বেরোলো, সে আওয়ামী লীগের না কিন্তু আওয়ামী লীগের পক্ষের সাংবাদিক, তাকেও ধরে পিটিয়ে মানে ইয়েকে দেওয়া হলো, পুলিশে দেওয়া হলো। এই যে ব্যাপারগুলো, তার মানে আওয়ামী লীগের জন্য বাংলাদেশ যে একটা জাহান্নামে পরিণত হয়েছে, এটা তো মোটামুটি এখন এস্টাবলিশড। এবং এই এস্টাবলিশমেন্টটা যত বেশি লম্বা হবে, তত বেশি আওয়ামী লীগের পক্ষে যারা এদেশে অ্যাজাইল সিক করবে তাদের জন্য কিন্তু ভালো দিন আসছে বলে আমার ধারণা। আচ্ছা, আমি শেষ প্রশ্ন আপনাকে করি যে আপনি পদত্যাগ করেছেন, এর মধ্য দিয়েই কি টিউলিপের যেই ঘটনাগুলো আসতে ছিল, আপনি তো দীর্ঘদিনের সাংবাদিকতা ওখানে করছেন, এর ফলে মনে হয় কি যে ঠিক এই দুর্নীতির খবর কি এখানেই আরও আসা বন্ধ হবে, নাকি না ইংল্যান্ডের যে সিস্টেম সেটি হচ্ছে যে আসলে একবার শুরু হলে তার একেবারে পুরো আদ্যপ্রান্ত বের হতে থাকে বা তার আরো গভীরে তারা তদন্ত করবে? আপনার অভিজ্ঞতা কি বলে? এটা তো গভীরে তো যাবেই, সে তো কেবলমাত্র তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছে, সে তো এখনো এমপি। এখন তার এমপি গিরি যাবে, তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হবে, এবং এগুলো সব শেষ না করা পর্যন্ত মিডিয়া তার পিছনে ছাড়বে। আমি কোনোভাবেই এ কথা বিশ্বাস করতে চাই না। এদেশের মিডিয়া তো এরকমই, আমি আপনাকে শুরুতেই বলেছি, এদের কাছে হিউজ ইনফরমেশন আছে, ওরা ওয়ান বাই অ্যানাদার সামনে নিয়ে আসবে। এটাই হলো এদেশের সিস্টেম। এদেশের পুলিশও এই কাজ করে, এদেশের মিডিয়াও একই কাজ করে। সুতরাং তার তো মাত্র একটা শাস্তি হলো, মানে একটা জায়গা থেকে সরে আসলো, সে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালো, কিন্তু সেটা এখনো এমপি রয়েছে, সে এখনো তো তার দলের সদস্য রয়েছে। ধন্যবাদ মনিরুল ইসলাম বাবলু। ধন্যবাদ মনিরুল ইসলাম বাবলু আপনাকে। আমি শেষ প্রশ্নটা সালাম ভাইয়ের কাছে, খুব অল্পতে যদি আমাদের বলতেন যে আসলে যে বাংলাদেশি হিসেবে ব্রিটেনের এই ঘটনার থেকে ইসের জন্য আপনারা ভবিষ্যৎ যারা বাংলাদেশি নেতৃত্ব সেখানে দেবে তাদের প্রতি আপনাদের অ্যাপিলটা কি থাকবে? খুবই সংক্ষেপে যদি বলেন, এটা শেষ প্রশ্ন। আপিলটা আসলে কি থাকবে এটা আসলে বড়া খুবই দুষ্কর, আর আমি এইটাই বলবো যাতে যেটা হয়েছে এবং যারা আছেন বর্তমানে, আশা করি আর যাতে এই ধরনের ঘটনাটা না হয়, বা এই ধরনের বাকি যে এমপিগুলো যারা আছেন পার্লামেন্টে তাদেরকে নিয়ে যেন এই ধরনের কোনো টানা হেঁচড়া না হয়, এটাই আমরা চাই। এবং অদূর ভবিষ্যতে যারা আসবেন তারা যেন সঠিক এবং মাইন্ড ফ্রেশ করে এবং ওনারা যেন ভালো কাজ করার জন্য এই পার্লামেন্টে আসেন। আমরা ওনাদেরকে দিয়ে কিন্তু অনেক কিছু আমরা আশা করি, কিন্তু অনেক কিছু আমরা পাই না। আমরা যা পাই, কমিউনিটি যারা আছেন, বিশেষ করে সোশিয়াল ভাবে কাজ করেন, ডাই হার্ডলি কাজ করেন, তাদের কাছ থেকে আমরা সাপোর্ট পাই। আমাদের অনেক সমস্যা আছে, আমরা এখান থেকে আমাদের বাংলাদেশে অনেক সমস্যা, কিন্তু এগুলাতে এই যারা ওই যে 4 জন এমপি আছেন, 2-1 একটা কথা বলে, বাকি 2-1 কথা বলে না। সো আশা করি এটা একটা সমাধান হবে এবং যারা আসবেন ভবিষ্যতে তারা যাতে ভালো কাজ করে। ধন্যবাদ আব্দুল সালাম। উনি বাংলাদেশি কমিউনিটি হিসেবে কাজ করছেন, দীর্ঘদিন কমিউনিটি লিডার হিসেবে প্রায় 4 দশকেরও বেশি সময়। এবং সেই সাথে আমরা ধন্যবাদ জানাতে চাই, আমাদের সাথে যুক্ত ছিলেন শেখ মহিতুর রহমান বাবলু, উনি TV19-এর সম্পাদক। আপনাদের সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন শেখ টিউলিপের পদত্যাগের পর লন্ডনের সামগ্রিক চিত্র। আমরা আরও অনেক নতুন নতুন বিষয় নিয়ে সামনের অনুষ্ঠানে আবারও হাজির হব। সেই পর্যন্ত আজকের মতো এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।